যেমন ভ্যাট কনসালটেন্ট অনলি 10 মাস, এখানে তো এরকম মানে 15 মাস, এখানে তো ওরকম 15 মাসের মধ্যে আবার এখানে ফরেন এক্সচেঞ্জ সব একসাথে। ধরে নেন যে মাত্র 10 মাসের প্রশ্ন, তো এইখানে আপনারা সেই সুবিধাটা পাবেন। তো দেখি আমরা এখন শুরু করি। রপ্তানি আমদানি নীতি এখন 21-24 চলছে, কেমন? এটার নাম হচ্ছে আমদানি নীতি আদেশ 2021-24। এটা আপনার আহ দি ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950 অধীনে একটি প্রজ্ঞাপন হয়, অর্থাৎ একটা আদেশ জারি হয়। সে আদেশটা সাধারণত মেয়াদ থাকে 3 বছর, কিন্তু লেখা থাকে যে যদি আবার নতুন করে আমদানি নীতি জারি না হয় তাহলে এটাই চলতে থাকবে। যেমন 21-24 শেষ হয়ে এখন 26 চলছে, বাট ওটা জারি হয়নি বলে ওটাই চলছে। এর আগেরটাও একই অবস্থা হয়েছিল। 21-এরটা জারি হয়েছিল 22 সালে। না, 21-এরটা 22-এ জারি হয় নাই, মানে আগে ছিল 15, 18, 18টা 22 সালে জারি হয়েছে। 18টা 18 সালে জারি হওয়ার কথা ছিল, but সেটা হয়েছিল 22 সালে, মানে 4 বছর পরে। এবারও ধরেন 2 বছর এক্সপায়ার হয়েছে, কেমন? আরো তো আরো 2 বছর টাইম আছে আর কি। ওকে, তাহলে অন্ট্রাপো বাণিজ্য কি? এটা একটা সংজ্ঞা, সংজ্ঞা থেকে আপনারা, যেহেতু আজকে বিস্তারিত ক্লাস নেওয়ার সময় নেই, কেমন? আমরা জাস্ট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করবো, পাশাপাশি আপনাদের এখান থেকে সাজেশন স্বরূপ দিয়ে দেবো যেটা এটা পড়বেন। এই অন্ট্রাপো বাণিজ্যটাই শুধু পড়বেন। অন্ট্রাপো বাণিজ্যের কাজ হচ্ছে, ধরেন জার্মানি থেকে 5টা টেক্সটাইল মেশিন নিয়ে আসলেন চট্টগ্রাম বন্দরে, বন্দর থেকে আবার ভিয়েতনাম রপ্তানি করে দিলেন। এই যে এক বন্দর থেকেই আসলো, অর্থাৎ জার্মানি থেকে আসলো, মানে হামবুর্গ থেকে আসার পরে বাংলাদেশে আসলো, এসেই আবার চলে গেল ভিয়েতনাম। এইটাই হচ্ছে আপনার অন্ট্রাপো বাণিজ্য। শর্ত হলো 5% মূল্য সংযোজন করতে হবে অ্যাটলিস্ট। আচ্ছা, অন্ট্রাপো বাণিজ্যতে কোনো ট্যাক্স আরোপিত হবে কিনা আপনাদের কি মনে হয়? যখন আমদানি হবে তখন? তো এটা তো না হওয়ার কথা, এটা তো আইসাও চলে যাচ্ছে। তাহলে ট্যাক্সটা হবে না কিন্তু, কেমন? ওই জন্য ডিক্লারেশনটাও হইতে হবে এরকম, যাতে ট্যাক্সটা না। এরপর আন্তর্জাতিক স্বীকৃতি সার্ভেয়ার এগুলো দরকার নাই। এটুকু পড়ে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট কি বোঝায়? যেহেতু আপনারা একটা পরীক্ষা দিবেন। প্রচ্ছন্ন রপ্তানিও এখানে দেওয়া আছে, ওই যে ভ্যাটের যে সংজ্ঞা সেটাই। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে দেখেন, এখান থেকে মূলত বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, শর্ত সাপেক্ষে আমদানি, অবাধে আমদানি এবং আমদানি নিষিদ্ধ পণ্য কি বোঝায়। তার সাথে এই যে 2.5 সবথেকে ইম্পর্টেন্ট, যে কি কি পণ্য আমদানি নিষিদ্ধ, বা 5টি পণ্যের আমদানি নিষিদ্ধ পণ্যের নাম লিখুন, বা 10টা আমদানি নিষিদ্ধ পণ্যের নাম লিখুন, এরকম আসতে পারে। তাহলে যদি আগে এই প্রশ্নটা আসে যে কি কি পণ্য অবাধে আমদানিযোগ্য, বা কি কি পণ্য আমদানি নিষিদ্ধ বা শর্ত সাপেক্ষ, তখন একটা বিষয় মনে রাখবেন যে পরিশিষ্ট একের ক হচ্ছে শর্ত সাপেক্ষে আমদানি, আর একের খ হচ্ছে আমদানি নিষিদ্ধ পণ্য, আর বাকিগুলো হচ্ছে অবাধে আমদানি যোগ্য, অর্থাৎ এই ক খ বাদ দিয়া। এগুলো এই দুই দরকার নাই। তিনটা শুধু জেনে রাখেন, এর প্রতিষ্ঠা পরীক্ষায় আসবে না, যে ইসরায়েল থেকে কোনো পণ্য আমদানি করা যায় না, অথবা ইসরায়েলের পতাকাবাহী কোনো জাহাজেও এই দেশে আমদানি করা যায় না। আমদানি নিষিদ্ধ পণ্যের মধ্যে এই যেরকম ছোট ছোট করে মনে রাখেন, আপনার দাগাই দিয়ে লেখেন।
স্ক্রিনশট নিয়ে নেন। চিংড়ি মাছ। Recording in progress. চিংড়ি মাছ, এরপরে হচ্ছে ঘন চিনি, দাগ দেন, ঘন চিনি। এরপর নিচে আসে কৃত্রিম সরিষার তেল, ঠিক আছে। পলিপ্রোপাইলিন বা পলিথিন ব্যাগ, অর্থাৎ পলিপ্রোপাইলিন বা পলিইথিলিন ব্যাগ। থ্রি হুইলার যানবাহনের 2 স্ট্রোক ইঞ্জিন সহ চেসিস এবং 2 স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট থ্রি হুইলার যানবাহন, অর্থাৎ যে টেম্পো, অটো রিক্সা, এগুলার কোনো 2 স্ট্রোক ইঞ্জিনও আমদানি হবে না এবং 2 স্ট্রোক কোনো যানবাহনও আমদানি হবে না। অর্থাৎ ইঞ্জিন সহ চেসিস অথবা যানবাহন, অর্থাৎ ইঞ্জিন সহ চেসিস মানে বডি সারা যেটা আর কি, যে ইয়াটা থাকে সেটাকে বলে ইঞ্জিন সহ চেসিস। অর্থাৎ শুধু বডি নাই, বাকি সবই আছে, চলে পুরা গাড়ি। দেখেন যে মাঝে মাঝে ট্রাক, পুরা মানে নেকেড একটা ট্রাক চলে আসে, আপনার কোনো বডি নাই, শুধু একজন ড্রাইভার চালায় নিয়ে আসে, ওরকম। গ্যাস সিরিঞ্জ, পুরাতন বা ব্যবহৃত মোটর সাইকেল। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7। এদিকে আমরা দিয়েছি হলো চিংড়ি চিংড়ি মাছ। মাছ, 8। আরেকটা আছে, মনে থাকবে আপনাদের, ক্যাসিনো খেলা, ওই যে সম্রাট কাণ্ডে বহুত কিছু হয়েছিল, মনে থাকার কথা আপনাদের। এই ক্যাসিনো মনে রাখবেন, ক্যাসিনো। আরেকটা বলে দিই, তাহলে সহজ মনে থাকবে, সেটাও বলে দেবো। সেটা মনে রাখবেন, ওই যে শুকরজাত পণ্য, দেখেন তো কই আছে, বর্জ্য আর শুকরজাত, এই যে পাওয়া গেছে। এই দুটো আপনাদের মনে থাকবে। এই যে জীবিত শুকর বা শুকরজাত সকল ধরনের পণ্য এবং সকল বর্জ্য পদার্থ, এই দুটো মনে রাখবেন, স্ক্রিনশট নেই। এই 10টা হয়ে গেল। আরগুলা বড় বড় গুলা দরকার নেই। শর্ত সাপেক্ষে আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখা রাখেন। এটার মধ্যে কি কি পড়বেন সেটাও বলে দেই। আফিম পড়বেন, আফিম। লেখেন রিভলভার, পিস্তল, বন্দুক, অ্যামিনিশন, এয়ারগান, এয়ারগান অ্যামিনিশন। গেল 4-5টা। লেট ফ্রমেট। উপরে আসেন। পুরাতন মোটর গাড়ি, যেগুলো যত গাড়ি টাড়ি আসে, প্রাইভেট কার, এগুলো সব পুরাতন, যেগুলা অর্থাৎ যে কোনো পুরাতন যানবাহন যদি হয়, সেটা শর্ত সাপেক্ষে আমদানির জন্য। কীটনাশক, পেট্রোলিয়াম, বিটুমিন, এগুলো দেন, তাহলে মনে থাকবে। এগুলা কি আমরা স্যার এখন লিখে নিব নাকি এগুলা কি করব? পরে আমাদের ইয়া দিবেন, শীট দিবেন? শীত দিব, কিন্তু করতে গেলে দেখবেন যে এতগুলা মাথা ঘুরাবে। এখানে কত দেখেন কত? আগে ছিল 26টা। হ্যাঁ, তাহলে আপনি স্যার ওটা হাইলাইট করে দিন, লালগুলা হাইলাইট করে দেন, তাহলে আমরা ওটা পড়তে একটু সুবিধা হবে। হাইলাইট আর হবে না, এই এখন যেটা সেটাই। এরপর শুধু শীত পাবেন। না, শীট তো পাবো, যেটা এটা রেড মার্ক করে দিন, যেটা এখন দাগ দিতেছেন। কি কীটনাশক আমদানি নিষিদ্ধ, এটা পড়তে পারেন শুধু এই কটায়। ওকে? এই 8টা। হেপ্টোক্লোর 40, ডব্লিউপি, ডিডিটি, ডাইক্লোরোটোপস, জেনেরিক নামে বাইড্রিন ব্র্যান্ড, এবং মিথাইল ব্রোমাইড, ক্লোরোডেন 40, ডব্লিউপি, ডায়ালব্রিন, এগুলো হচ্ছে নিষিদ্ধ কীটনাশক।
এগুলার পর দেখো না, ওগুলো আসবে না, এটা ইম্পর্টেন্ট। পুরাতন গাড়ি বা যানবাহন আমদানির শর্ত কি? 5 বছরের অধিক পুরাতন গাড়ি আমদানি করা যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে যে দেশে গাড়ি তৈরি হয়েছে কেবল সে দেশ হতেই পুরাতন গাড়ি আমদানি করা যাবে। অর্থাৎ এক দেশের গাড়ি আরেক দেশে পুরাতন হয়ে গেলে সেটা আর কেনা যাবে না। মনে করেন ইন্ডিয়া জাপান থেকে গাড়ি কিনছে, পুরাতন গাড়ি একবার, অথবা নতুন গাড়ি, যেটাই হোক না কেন, কিন্তু গাড়ির তৈরিটা হচ্ছে জাপান। তাহলে এরা 5-4 বছর চালাইছে, এরপর আবার সেটা আনা যাবে না। অর্থাৎ যে দেশের পুরাতন গাড়ি সেই দেশ থেকে আনতে হবে। এটা একটু পড়েন 4-5টা। যেমন সিট বেল্ট ছাড়া গাড়ি আমদানি করা যাবে না, শর্ত দেখে না 4-5টা। যে কোনো দেশ থেকে পুরাতন গাড়ি আমদানি করা যাবে? শুধু তো চায়না থেকে করা যাবে না, নাকি যে কোনো দেশ থেকে পুরাতন গাড়ি আমদানি করা যাবে? হ্যাঁ, যে কোনো দেশ থেকে করা যাবে, সেটা অসুবিধা নেই। আমরা বলেছি যে যদি যে দেশের গাড়ি তৈরি হয়েছে কেবল সেই দেশ থেকে পুরাতন গাড়ি আনা যাবে, তৃতীয় দেশের মাধ্যমে পুরাতন গাড়ি আনা যাবে না, কেমন? এই, এটা বুঝছেন? এই সরো আর ব্যাখ্যা দিলাম আর কি এতক্ষণ। এখান থেকে মাত্র 5টা পয়েন্ট পড়েন। একটা গেল ওই যে কটা পড়বেন, আর কি আছে, যে সিট বেল্ট একটা আছে, এটা পড়েন। সিট বেল্ট, গ্লাস, উইন্ডশিল্ড গ্লাস। উইন্ডশিল্ড গ্লাস মানে হচ্ছে যেটা সামনের গ্লাস। এরকম দেখে 5টা পড়ে নেয় এখান থেকে। কি আর কি খোঁজস? এইটা একটু পড়বেন, এই যে রিভলভার, পিস্তল, অ্যামিনেশন আমদানির শর্ত কি? মনে রাখবেন এটা সরকারি, ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগে। এটা একটু মিউট করতে হবে আপনাদের, বুঝছেন? এখানে একটা বিষয় খেয়াল করেন, যে পিস্তল, রিভলভার এগুলো আনতে চাইলে আনা যাবে, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগে লাইসেন্স নিতে হবে, পূর্বানুমতি নিতে হবে, এবং কতগুলো আনা যাবে সেটারও পারমিট নিতে হবে, কেমন? তবেই কিন্তু শুধু এটা আনা যাবে। এয়ার গানটা একটু পরে, এটা একটু ইম্পর্টেন্ট। এয়ার গান, এয়ার গানটা মনে রাখবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি ক্রমে ক্রীড়া ও শুটিং ক্লাবের জন্য আনা যায়। যারা শুটিং ক্লাব বা ক্রীড়ার জন্য আনতে চায় তারা আনতে পারে। সবাই একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা হচ্ছে বাসা থেকে এর থেকে জয়েন করছেন, আপনারা একটু মিউট করে রাখবেন। সবাই মিউট করা দেওয়ার পরে হচ্ছে আপনারা আনমিউট হয়ে যাচ্ছেন। তো লাস্ট বার সবাই একটু বলতেছি আপনারা মিউট করে রাখবেন, যদি কারোর এরকম সাউন্ড আসে আমরা গ্রুপ থেকে ক্লিয়ার করে দেব। ধন্যবাদ সবাই। আচ্ছা, এই কটা গেল হচ্ছে শর্ত, কেমন, যেগুলো আমরা দেখলাম। এছাড়াও দেখেন যে পণ্য আমদানির সাধারণ শর্তাবলী কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পণ্য আমদানির সাধারণ শর্তাবলী হচ্ছে 7টা। একটা হলো এইচএস কোড ব্যবহারের বাধ্যবাধকতা, আর ভিত্তিক অনাপত্তি, বা হচ্ছে প্রাক জাহাজীকরণ পরিদর্শন, প্রতিযোগিতামূলক হারে আমদানি, ইনকোটার্মস ব্যবহারের মাধ্যমে আমদানি, কান্ট্রি অফ অরিজিন উল্লেখক্রমে আমদানি, আমদানিকারকের নাম, ঠিকানা ও ইটিআইএন,
বা ইউটিআইএন, ডিআইএন লিপিবদ্ধকরণ, এই 7টা হচ্ছে আপনার আমদানির সাধারণ শর্তাবলী। এইচএস কোড ব্যবহার ব্যতীত ঋণপত্র খোলা যায় কিনা, না যায় না, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট। আরো আর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এক বছর আসছিল পরীক্ষায়, যে আরো আর বা রাইট অফ রিফিউজাল ভিত্তিক অনাপত্তির প্রয়োজনীয়তা কি। ধরেন যদি কোনো আপনার এমন কোনো পণ্য যেটা নিষিদ্ধ বা শর্তযুক্ত সেটা আনতে চায়, তখন কিন্তু ওই মিনিস্ট্রির পারমিট নিয়ে সেটা আনা যায়। যেমন ধরেন আপনার কয়েক বছর আগে একবার মেসি আসছিল, তাকে সরকার মনে করলো যে শুকরের মাংস খাওয়াবে, তখন দেশের বাইরে থেকে এটা আমদানি করেছে, পর্যটন তখন পারমিশন নিয়ে এটা করতে পেরেছে। এরকম একটা বিষয় রাইট অফ রিফিউজাল। অথবা যদি এমন হয় যে কোনো ড্রাগ মানে ম্যানুফ্যাকচারিং, যারা ঔষধ তৈরি করে, তারা এখন অ্যালকোহল আমদানি করবে ওষুধ তৈরির জন্য, তারা সেটা পারমিশন নিয়ে আমদানি করতে পারবে। প্রতিযোগিতামূলক হারে আমদানি বলতে কি বোঝায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট পড়লেও পড়তে পারে। ইনকোটার্মসটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে, ইনকোটার্মস ব্যবহারের বাধ্যতা। কেমন? এখানে একটা বিষয় বলি, আপনারা জানেন যে 11টা ইনকোটার্মস আছে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। সেখানে আপনার এফওবি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও আপনার সিএফআর আপনি করতে পারবেন, কিন্তু এইখানে 3-4টা আপনার আছে, একটু প্রিকশন আছে। যেমন দেখেন যে সিআইএফ বা সিআইপি, অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট, যখন আপনি একবারে দিয়ে দিবেন, অর্থাৎ কস্টিংও এক্সপোর্টার বিয়ার করছে, ফ্রেটও এক্সপোর্টার বিয়ার করছে, ইন্স্যুরেন্সও এক্সপোর্টার বিয়ার করছে। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার এটা পারমিশন লাগবে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রায়র পারমিশন লাগবে, পূর্বানুমতি, প্রায়র পারমিশন। এছাড়াও আরো দুই একটা আছে, যেমন দেখেন এই যে ডিডিপি আছে, এই এই দুইটা, এটাও ব্যবহার করা যায় না। আপনাকে সবাই 11টা মোটামুটি ইনকোটার্মস তো পড়েছেন না সবাই, নাম তো জানেন অ্যাটলিস্ট। যেমন ডিডিপি মানে কি, ডিডিপি তারপর ডিডিইউ, আচ্ছা, মোট 11টা ইনকোটার্মস আছে। কেমন? 11টা ইনকোটার্মসটা একটু পড়বো। ইনকোটার্মস ছাড়া ধরেন যে পারবেন। ডিডিপি মানে হচ্ছে ডিউটি ডেলিভার্ড পেইড, আর একটা হচ্ছে ডিডিইউ যেটা আনপেইড, ঠিক আছে। অর্থাৎ ডিউটিও আপনার এক্সপোর্টার দিবে, ডেলিভারিও দিবে, সবকিছু করবে, এরকম। আচ্ছা, কান্ট্রি অফ অরিজিন উল্লেখ করলে খুব বেশি ইম্পর্টেন্ট এবং তবে এই যে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি শর্ত এরকম আসতে পারে, অথবা যদি ফাইটো স্যানিটারি সার্টিফিকেট থাকে, তখন আর কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কেমন? তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করতে হবে আপনাদের, যে আমদানি পদ্ধতি কি এবং কি পদ্ধতি অনুসরণ করে পণ্য আমদানি করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে প্রায় 8টা শর্ত আছে, এই না অনেকগুলো আছে। আচ্ছা, আমদানি পদ্ধতি দেখেন যে এটা অনুচ্ছেদ হচ্ছে 8, যে আমদানি লাইসেন্সের অনাবশ্যকীয়তা, ঠিক আছে, এবং ঋণপত্রের মাধ্যমে আমদানি, ঋণপত্র না খুলে ক্রয় বা বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি,
আমদানি পারমিট বা বিশেষ ক্ষেত্রে ক্লিয়ারেন্স পারমিটের মাধ্যমে আমদানি, বিলম্বিত মূল্য পরিশোধের ভিত্তিতে অথবা সরবরাহকারী ঋণের বিপরীতে আমদানি, সরাসরি বিদেশি মূল্য পরিশোধের মাধ্যমে আমদানি। এই ছয়টাই মূলত হচ্ছে আপনার মূল মূল পদ্ধতি। কেমন? আমদানি পদ্ধতির মধ্যে ছয়টাই হচ্ছে মূল পদ্ধতি। বাকিগুলো আসলে শর্ত, ওগুলো ঠিক পদ্ধতি না। যেমন দেখেন ঋণপত্র খোলার সময়সীমা, ঠিক আছে? তো এই ছয়টা পদ্ধতি আপনার মূলত ভালো করে পড়তে হবে। যেমন দেখেন যে ঋণপত্রের মাধ্যমে প্রথম যেটা দেখলাম, এই পদ্ধতিতে কিভাবে আমদানি করা যায়। এখানে বলছে যে শুধু অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র খুলে আমদানি করতে হবে। অর্থাৎ আমদানি করে মাঝখানে বলতে পারবেন না যে আমার লেন্সি বাতিল, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য, যেমন টেকনাফ কাস্টম স্টেশনের মাধ্যমে যদি আমদানি হয় তাহলে প্রতি চালানে $50,000 মূল্য সীমা ও অন্যান্য স্থলপথে আমদানির ক্ষেত্রে $10,000 মূল্য সীমা এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানির জন্য মূল্য সীমা নির্বিশেষে ঋণপত্র ছাড়া ক্রয় বা বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করা যাবে। তাহলে এখানে আমরা দুইটা বিষয় দেখতেছি যে একটা থেকে হচ্ছে আপনার $50,000, যদি সেটা দ্রুত পচনশীল খাদ্যদ্রব্য হয়, অর্থাৎ প্রথমত খাদ্যদ্রব্য হইতে হবে এবং পচনশীল হইতে হবে। সেকেন্ড হচ্ছে যে অন্যান্য স্থলপথে $10,000, কিন্তু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হইতে হবে। আচ্ছা, ঋণপত্র না খুলে কিভাবে করা যাবে সেটা হচ্ছে দেখি।